হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাই অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায় বয়ঃসন্ধির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি বয়ঃসন্ধি কী, বয়ঃসন্ধির সময়কাল কী, এই বয়ঃসন্ধিতে কী কী মানসিক পরিবর্তন হয়, কী কী শারীরিক পরিবর্তন হয়, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা গিয়ে প্লিজ দেখে নিও। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, কারণ বইয়ের পয়েন্ট ওয়াইজ আমি সবকটা পয়েন্টকেই পুরোটা নিয়ে আলোচনা করব। এবার এইগুলোর মধ্যে কোনো আলোচনা যদি তুমি মিস করে যাও, তাহলে কিন্তু সেটাই তোমার জন্য সেই অংশটা তোমার অজানা থেকে যাবে, তাই তো? সেজন্য আজকের ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো এবং তুমি তোমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে। আজকের আলোচনার প্রথম পয়েন্ট হলো বয়ঃসন্ধিতে আচরণগত কী কী সমস্যা হয়েছে। আগের পর্বে আমি শারীরিক পরিবর্তন, মনের পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। আজকে হলো আচরণগত কী কী সমস্যা দেখা যায়। এই সময় এই বয়ঃসন্ধিতে থাকা ছেলে মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু আচরণের পরিবর্তন দেখা যায়, যেটা আচরণটা স্বাভাবিক বলে মনে করা হয় না। সেগুলো কি কি হতে পারে চলো দেখে নিই। যেমন অনেক সময় অকারণেই বন্ধুদের সাথে মারপিট হয়, বা অনেক ছোট কারণেও মারপিট হয়। সেকেন্ড হলো তর্ক করা। এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু তর্ক করার প্রবণতা বেড়ে যায়। তর্ক হলো যেটা নিয়ে ধরো তুমি যেটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখো সেটা নিয়ে তর্ক করছো, সেটা আলাদা। এই কারণ এই বয়সে অকারণেই তর্ক করার যে প্রবণতা সেটা বেশি দেখা যায়। থার্ড হলো অধৈর্য হওয়া। এই সময় ছেলেমেয়েদের মধ্যে কিন্তু ধৈর্যের খুব অভাব ঘটে, খুব সহজে অস্থির হয়ে পড়ে। ফোর্থ হলো আত্মবিশ্বাসের অভাব। এই সময় ছেলেমেয়েরা এমন অনেক কাজ করে যাতে যাতে সেই কাজ থেকে বোঝা যায় যে তার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। যেমন ধরো অনেকের ক্ষেত্রে কি হয়, ধরো সাইকেল লক করছে বা কোনো ভেহিকেল লক করে সে লক বারবার চেক করে, বা ধরো তুমি স্কুলের কোনো এসেনশিয়াল কোনো ডকুমেন্ট সেটা ব্যাগে নিয়েছো কিনা বারবার চেক করো। এরকম অনেক রকম যেগুলো এসেনশিয়াল জিনিস সেইগুলো তুমি নিচ্ছ কিনা বা প্রপার তোমার সাথে তুমি ঠিক জায়গায় রেখেছো কিনা, এইটা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে কনফিডেন্সের অভাব হয়, বারবার চেক করা হয়। অনেক সময় কোনো দরজা তালা লাগিয়েও সেটাও বারবার চেক করার প্রবণতা দেখা যায়। এইটা কিন্তু এই সময় ছেলেমেয়েদের মধ্যে ঘটে। অনেকের ক্ষেত্রে খুব সাধারণ ছোট ছোট জিনিসেও কনফিডেন্সের অভাব হয়। যেমন ধরো কোনো খাতায় মার্জিন টেনেছে, কিন্তু সেই মার্জিনটা মনে হচ্ছে বাঁকা, আবার মুছে আবার টানছে। এইরকম ব্যাপারগুলো দেখা যায়, যেগুলো খুব ছোট, যেগুলো বিষয় তার অডিট হওয়ার দরকার নেই, কিন্তু সেগুলো বিষয়েও তার এরকম মনের ভাব দেখা যায়। নেক্সট হলো একাকিত্ব পছন্দ করা। অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে সেই সময় তারা একাকিত্ব পছন্দ করে, একা একা থাকতে ভালোবাসে, খুব বেশি লোকজন তার চারপাশে থাকুক সেটা পছন্দ করে না। অনেকে আবার এই ব্যাপারটা যদি খুব বেশি হয়ে যায় না, অনেকে কিন্তু নিজের সাথে তখন নিজেই কথা বলতে থাকে। দেখো, যখনই তুমি সামনে কেউ আছে তার সাথে কমিউনিকেট করছো বা কথা বলছো সেটা আলাদা, কিন্তু তোমার ধরো চারপাশে কারোর সাথে তুমি কথাবার্তা বলছো না বা মনের ভাব প্রকাশ করছো না, কিন্তু সেটা তুমি নিজের সাথেই নিজের করছো। ধরো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলছো বা নিজের মনে মনেই নিজে বিড়বিড় করছো, এই প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা যায়। তারপর হলো সন্দেহ প্রবণতাও এই সময় বাড়ে। প্রত্যেককেই সন্দেহের চোখে দেখার প্রবণতা কারো কারোর ক্ষেত্রে হয়। আমি এই যে সমস্যার কথাগুলো বলছি, এগুলো এই সবকটাই সমস্যা একজনের মধ্যেই দেখা যাবে এরম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এইটা হয়। নেক্সট হলো বন্ধুদের সাথে বেশি বা কম মেলামেশা। কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে সে বন্ধুদের সাথে প্রচণ্ড বেশি মেলামেশা করে, দিনের অনেকটা সময়ই বন্ধুদের সাথে মেলামেশা করেই কাটিয়ে দিচ্ছে। আর কেউ কেউ হয় কি একেবারেই মেলামেশা করে না, ধরো স্কুলের মধ্যে একদম একা একা বসে আছে, বা কারোর সাথে কোনো টিফিন টাইমেও কোনো গল্প করছে না বা মেলামেশা করছে না, এইটা দেখা যায়। তারপর হলো একটুতেই রাগ হয়। এই সময় কিন্তু ছেলেমেয়েদের এইটা কম বেশি সবার মধ্যেই দেখা যায়। অধৈর্য হয়ে যাওয়া আর অল্পতেই রাগ হওয়া, সেটা কিন্তু দেখা যায়। ধরো স্কুলের কেউ কিছু তোমায় খুব ছোট খুব সামান্য বিষয় নিয়ে তোমায় কেউ কিছু বললেন, বা কোথাও কোনো টিচার তোমায় কিছু বললেন যে ধরো হাতের লেখা ভালো নয়, বা ধরো এই জায়গায় এই লেখাটা তোমার উচিত হয়নি, এরকম ছোট ছোট যে কোনো রকম কথাতেই কিন্তু সেই বয়ঃসন্ধিতে মনের মধ্যে রাগ হয়। আর লাস্ট হলো অকারণে কান্না।
প্রচণ্ড এই সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে মেয়েদের মধ্যে এটা বেশি দেখা যায় যে অকারণেই কান্না পায়। যেমন আমার ছিল, আমি অকারণেই কাঁদতাম, মানে কেউ কিছু সামান্য বললো আর না বললো কান্না পেত। এটাও অনেকের মধ্যে দেখা যায়। এইবার তোমরা বলবে যে এই সমস্যাগুলো জেনে তোমরা কি করবে। দেখো, যখন কোনো জিনিস তোমাদের কাছে অজানা, তখন সেটাকে হ্যান্ডেল করার মানে করতে পারাটা সেটা শক্ত হয়ে যায় আমাদের জন্য, তাই তো? যখন তুমি সমস্যা জেনে যাচ্ছ, তার সমাধান করাটাও আমাদের জন্য সোজা হয়ে যায়। সেই জন্যে প্রথমে তোমার জানতে হবে যে তোমার কি কি সমস্যা। আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা একটা নিজেদের ডায়েরি মেনটেন করো। প্রত্যেকদিন রাতে তোমাদের সারাদিনে কি কি ফিলিংস হয়েছে সেগুলো লেখো, ঠিক আছে? আর তার সাথে এই ভিডিওটা দেখার পর এই সমস্যাগুলোর মধ্যে থেকে তোমাদের কি কি সমস্যা সেগুলো তোমরা নিজেরা লেখো। যখন তুমি এই সমস্যাগুলো লিখবে, তখন তোমার মন এই যে সমস্যাগুলো তোমার ভিতরে আছে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে বা গ্রহণ করবে। এবার যখনই কোনো সমস্যা তোমার আছে সেটা তুমি স্বীকার করে নিচ্ছ, তারপর তোমার মাথা থেকে অটোমেটিক সেই সমস্যাগুলো যে সমাধান করার রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। সেইটা নিয়ে আমি ক্রমশ আলোচনা করব আগে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই এইটা করো, একটা নিজস্ব ডায়েরি মানে রাখো। সেইটা প্রত্যেকদিন রাতে শোয়ার আগে সারাদিনে কি কি ফিলিংস হয়েছে, কি কি করেছো সেটা না লিখলেও হবে, কিন্তু ধরো স্পেশাল তোমার কিছু ফিলিংস হয়েছে, তোমার কখনো কোনো কষ্ট হয়েছে, বা আজকে এই বিষয়টা আমার খুব আনন্দ হয়েছে, বা ধরো তুমি কিছু নেচার দেখে তুমি কিছু ফিল করেছো, সেগুলো খাতার মধ্যে লেখো। আর শেষে নিজের গ্র্যাটিটিউড প্রকাশ করো, মানে তোমার কাছে কি কি আছে, তোমার কাছে কি কি নেই সেইটাতে ফোকাস যদি করো না, তাহলে কি কি নেই ব্যাপারটাই বাড়তে থাকবে। তুমি যেটাতে ফোকাস করবে সেই জিনিসটাই বাড়তে থাকবে। সেই জন্যে তুমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো। যেমন তোমার কাছে মা আছে, বাবা আছেন, বা যার যে আছেন, বাড়ির চারপাশে যে সমস্ত মানুষ তোমার আশেপাশে আছেন, তোমার কাছের নিজের যা আছে, তোমার মধ্যে কি কি গুণ আছে সেগুলো লেখো। এই অভ্যাসটা যখনই তুমি প্রত্যেক দিন করতে থাকবে, এই যে তোমার মনের মধ্যে যে পরিবর্তন, যে আচরণগত সমস্যা, এগুলোতে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে। এরপর আসি বয়ঃসন্ধিতে ঝুঁকিপূর্ণ আচরণ। এই সময় বয়ঃসন্ধিতে ছেলে মেয়েদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করার প্রতি একটা আকর্ষণ হয়। যেমন অনেকে কি করে, ধরো যে কোনো অনুষ্ঠানে বা কোনো ধরো কেউ ক্রিকেট ম্যাচ জিতলো, বা ফুটবল ম্যাচ, বা কালী পুজো, যে কোনো দিওয়ালি, যে কোনো সময় তারা কি করে, অনেক সময় এই বিভিন্ন রকম বাজি কেনে, আলোকবাজি, শব্দবাজি তো না কেনাই উচিত, তবুও এরা লুকিয়ে টুকিয়ে কেনে, এবং কেনার পরে কি করে, খুব ঝুঁকিপূর্ণভাবে এগুলো পোড়ায়। অনেক সময় কি হয়, কিন্তু এই যে বাজি পোড়ানোর সময় যদি তুমি সতর্কতা না নিয়ে করো, তাহলে কিন্তু সেগুলো হাতের মধ্যে বার্স্ট করতে পারে। ছোট কোনো অ্যাক্সিডেন্ট হলে তবু সেরে যায় সেইটা, কিন্তু যদি এখান থেকে যদি কোনো বড় মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা কিন্তু মানে আর আগের অবস্থায় ফিরে আসা যাবে না। বুঝতেই পারছো যে সেটা এতটাই কষ্টকর। অনেক সময় এরকম হয় যে বাজির কারণে বা এরকম অসতর্কভাবে পোড়ানোর ফলে কিন্তু হাত পর্যন্ত, গোটা হাত পুড়ে যায়, সেই হাত দিয়ে কিন্তু আর কোনো কাজকর্ম করতে পারে না, এরকমও হয়। তাই জন্য যখনই এই সময় মানে তোমরা যে কোনো কাজ করবে, সেইটার ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা সেটা কিন্তু ভাববে। কারণ এই সময় মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু যখন তুমি জানবে যে এই সময় শরীরের মধ্যে বিভিন্ন হরমোনাল চেঞ্জ এবং মানসিক বিভিন্ন পরিবর্তনের জন্য কিন্তু এগুলো হচ্ছে, কিন্তু এটা করাটা কতটা উচিত আমি সেটা আগে বিচার করব। যদি ইমিডিয়েট তুমি মানে কনক্লুশনে না আসতে পারো বা ইমিডিয়েট ডিসিশন না নিতে পারো, তাহলে একটু সময় নাও, ভাবো। এই জিনিস তুমি যখনই কোনো জিনিসকে না একটু টাইম দিয়ে ভাববে, একটু শান্ত জায়গায় বসে ভাববে, তুমি তখন তার কি কি সেখান থেকে রিস্ক ফ্যাক্টর সেগুলো জানতে পারবে। তারপরে কিন্তু তুমি নিজেই দেখবে যে তোমার কিন্তু সেইটার প্রতি মানে যাওয়ার ইচ্ছাটা কমে যাবে। সেই জন্য যে কোনো জিনিস, এই রকম জিনিসের প্রতি তোমার যদি আকর্ষণ হয়, তুমি জিনিসটাকে বয়ঃসন্ধির দিক দিয়ে দেখবে, ঠিক আছে? মানে এটা বয়ঃসন্ধি, এই সময় এরকম হতেই পারে, আমার মনে যা আসছে তাই বলে আমাকে সেইগুলো করতে হবে, তার কোনো মানে নেই। এরকম আর একটা ঝুঁকিপূর্ণ আচরণ হলো এই সময় যেটা বেশিরভাগ হয়, যে ধরো ছেলেদের মধ্যে এটা বেশিরভাগ হয়, মেয়েদের মধ্যেও হয়। সেটা কি, যে একটা গ্যাংয়ের মধ্যে মানে একটা দলের মধ্যে এরা গল্প করে, ধরো মেলামেশা করছে, এবার সেই সময় ধরো যে বয়সে একটু বড় থাকে
সে কি করে, সে ধরো কোনো রকম নেশাভানের সাথে যুক্ত। এবার সে কি করে, ছোট যারা আছে তাদেরকে দিয়েও জিনিসটাকে মানে তাদের ওপরও সে ট্রায়াল দিতে চায় এবং সে তাদের রিয়াকশানটা দেখতে চায়। মানে ছোটগুলো এই ধরো নেশা করার ফলে তারা কীরকম রিয়াকশান দিচ্ছে সেটা দিতে চায়, তার কিন্তু এটার বাইরে আর কোনো ইন্টেনশান থাকে না, বুঝছো। কিন্তু সমস্যা হলো তুমি যখনই একবার দুবার জিনিসটাকে নেশাটাকে করছো, নেশা নামটা কেন, কারণ সে তোমাকে বশ করে নিচ্ছে, তাই তো। মানে তুমি তার ওপর কন্ট্রোল করছো না, সে তোমার ওপর কন্ট্রোল করছে, ওই বস্তুটা তোমার ওপর কন্ট্রোল করতে শুরু করবে। এবার এই জিনিসটা যদি বারবার হতে থাকে তারপর কিন্তু তুমি নেশাগ্রস্ত হয়ে পড়বে। এবার তোমরা এটা বলতেই পারো তাতে কি হয়েছে, পৃথিবীতে এত লোক করে। কিন্তু সমস্যা হলো পৃথিবীর এত লোক করতে পারে, কিন্তু ক্রমশ তো পৃথিবী কি হচ্ছে, আমাদের দূষিত হয়ে যাচ্ছে। আমরা না চাইলেও আমাদেরকে অনেক দূষিত গ্যাস ইনহেল করতে হয়, মানে না চাইলেও করতে হয়। তার ওপর যদি আমরা বাইরে থেকে কোনো নেশাভান করি তাহলে বুঝতে পারছো সেটারও একটা সাইড এফেক্ট আছে। এবার তুমি ভেবে দেখো, ধরো একটা লোক যে এরকমভাবে পলিউটেড জায়গাতে রয়েছে, তার সাথে নেশাভানও করছে, সে তার লাংস কতদিন অবধি চলতে পারে, তার যে ফুসফুস কতদিন অবধি তার শরীরটাকে টেনে নিয়ে যাবে। আমরা কোনো কিছু ভাবি না, যে কোনো কিছুই খেয়ে নিই, ধরো ফাস্ট ফুড খেয়ে নিই, যে কোনো রকম আজে বাজে নেশাভান অনেকেই করে থাকেন, তারা কিন্তু একবারও ভাবেন না যে এই যে হচ্ছে এটা যে একটা তাৎক্ষণিক যে আনন্দ, সেটার জন্য তাৎক্ষণিক ধরো এই যে আনন্দটার জন্য কিন্তু আমরা আমাদের হেলথ নষ্ট করে ফেলছি, তাই তো। সেই কারণে কিন্তু লং টার্মে ভাববে যে আমি ধরো এটা আজকে একবার খেলাম, আবার এক সপ্তাহে আরেকবার খেলাম, হলো তখন আমার আর কোনো কন্ট্রোল নেই, সে ক্রমশ আমার ওপর আধিপত্য বিস্তার করছে। তারপর কিন্তু কি হতে থাকবে, নেশাটাই আমাকে চালনা করতে থাকবে, মানে ওইটার ওপর আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব, তাই তো। সেই কারণে তুমি কি চাও যে তুমি কারোর আন্ডারে বা ডিপেন্ডেন্ট থাকতে, যেমন তুমি ধরো সবসময় সবাই ফ্রি থাকতে চায়, তাই তো, স্বাধীনভাবে থাকতে চায়, ঠিক সেইটাই ভাবো যে একটা সামান্য ছোট বস্তু সেটার ওপর আমি কেন নির্ভরশীল হব, তাই না। আমি কোনো কিছু একবার ট্রাই করেছি, করতেই পারি, কোনো নেশা ধরো তুমি ট্রাই করেছো, দ্যাটস ইট, মিটে গেছে, শখ মিটে গেছে, অজানাকে জানার ইচ্ছা এই সময় অনেকেরই হয়, যদি করেও থাকো তো মিটে গেছে, ব্যাস। কিন্তু সেইটা তুমি কোনো বস্তুকে, সামান্য একটা বস্তু সে তোমাকে চালনা করবে, এটা কি তুমি মেনে নিতে পারবে? একটু ভেবে দেখো। আর এটার তো লং রানে মানে বেশি দিনের জন্য যদি তুমি ভেবে দেখো, তোমার শরীরকে তো কোনো উপকার করছেই না, তাহলে তুমি এমন মানে জিনিসের মানে অধীনে কেন আসবে? একটু ভেবে দেখবে, এই সমস্ত কাজ করার আগে ভেবে দেখবে, ঠিক আছে। আর যখনই তোমরা এই রকম গ্যাংয়ে থাকবে, অনেকে কি হয়, বড়রা যারা তারা ছোটদেরকে ব্যবহার করে দোকান থেকে বিভিন্ন এইরকম জিনিস আনায়, মানে এই সমস্ত যে ধূমপানের বস্তু আনায়, সেই মুহূর্তে কিন্তু তোমরা সেটাকে না করে দেবে। কারণ কি, যখন তুমি একটা বস্তু থেকে খানিকটা দূরত্ব মেনটেন করবে না, তখন কিন্তু সেই বস্তুটা তোমার উপর কবজা করার ক্ষমতা কম থাকবে। কিন্তু ধরো তুমিও দোকানে গেলে, তার জন্য সেই ধূমপানের বস্তুটা নিয়ে এলে, তখন তোমার মনেও ইচ্ছা হবে, তাই জন্য এই বস্তুটা থেকে দূরত্ব বজায় রাখো, যতটা বেশি পারবে এটাকে অ্যাভয়েড করবে। তাহলে কি হবে, তোমার শরীর ভালো থাকলো। তোমার শরীর যখনই ভালো থাকবে, তুমি কি হবে সারা জীবনে, এরপর যতই জীবনে উন্নতি করো, সেই যে জীবনে উন্নতি করার ফলে তো তোমার ওয়েলথ হবে, সেই ওয়েলথটাকে কিন্তু তুমি মানে কি বলবো, সেটাকে এনজয় করতে পারবে, উপভোগ করতে পারবে। কিন্তু ধরো তুমি একদিন বড় চাকরি করলে, তুমি যথেষ্ট উচ্চ পদে আছো, কিন্তু তোমার শরীর ভালো নেই, তুমি অনেক টাকা পয়সাও রোজগার করো, কিন্তু তোমার শরীর ভালো নেই, তুমি কি সেই টাকা পয়সাটাকে মানে উপভোগ করতে পারবে না, তাই তো। সেই কারণে যখন তুমি বড় হবে, জীবনটা যাতে তখন উপভোগ্য থাকে, সেই জন্য কিন্তু এখন থেকে হেলথটাকে মেনটেন করতে হবে, হেলথের কথা ভাবতে হবে। আর নেক্সট হলো, এই সময় ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে ধরো সাইকেল বা যারা ধরো একটু বাইক মানে হয়ে যায়, বাইক থাকে, এই সমস্তর মধ্যে কিন্তু রেস করার সম্ভাবনা প্রচণ্ড দেখা যায়। তারা মানে নিজেদের ভালো খারাপের কোনো কথাই ভাবে না, বোকার মতো রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে। একবার ভেবে দেখো, ধরো তুমি একটা রেস করছো, তোমার কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ হলো না,
সেটাতে তুমি বেঁচে গেলে। এবার তোমার কনফিডেন্স বাড়ছে, আবার করছো এরমভাবে বন্ধুদের সাথে রেস করছো। এবার ভগবান না করুন কোনো দিন যদি কোনো বিপদ হয়ে যায়, তখন সেইটা কিন্তু তুমি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, খুব বাজে পরিস্থিতি হয়ে যেতে পারে, একদম হুইল চেয়ার অবধি পৌঁছে যেতে পারো, ঠিক আছে? এবার তুমি ভেবে দেখো, তুমি এতটাই সুস্থ ছিলে, তুমি তখন মনে হবে না জীবনে তুমি রিগ্রেট করা ছাড়া আর কিছুই বেঁচে থাকবে না। সেই জন্য এমন কোনো কাজ করো না যাতে জীবনে রিগ্রেট করতে হয় বা তোমার নিজেই নিজেকে দোষারোপ করতে হয়। শুধু শুধু নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করো না। অবশ্যই করবে, একটা ধরো স্কুলের মাঠে বা যে কোনো জায়গার মাঠের মধ্যে তোমরা ছোটাছুটি করলে, খেলাধুলা করলে, সেগুলো আলাদা। কিন্তু এরকম ধরো মানে ব্যস্ত রাস্তাতে তোমরা এরকম রেস করছো, বা ধরো যাদের বাইক আছে, প্রথম কথা তো 18 বছরের নিচে কারোর বাইক চালানোই উচিত নয়, সেটা তোমরা সবাই জানো। এটার একটা কারণ আছে, কেন বলো তো? 18-র নিচে যাদের বয়স, তাদের কিন্তু যে ইনস্ট্যান্ট যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা একটু কম থাকে, মন একটু ফ্রিকল মাইন্ডেড থাকে, মানে এদিকে যাব না ওদিক যাব এইরকম ব্যাপার থাকে। সেই কারণে এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে একটা নিয়ম করা হয়েছে যে 18 বছর হবে, তারপর তুমি এই সমস্ত যানবাহন ব্যবহার করতে পারবে, বাইক, গাড়ি, এই সমস্ত কিছু লাইসেন্স পাবে, তাই তো? কিন্তু অনেকেই কী করে বলো তো, এইসব লাইসেন্স ছাড়াই চালায়। তাতে কি হয়, তুমি যদি কাউকে গিয়ে গাড়ি চালাবার এরকমভাবে গাড়ি চালাবার সময় হিট করো, তার তো জীবন গেল, সে একটা নিরীহ প্রাণ, তার গেল, জীবনটা নষ্ট হয়ে গেল। তার সাথে তোমার নিজেরও হতে পারে, তাই না? অ্যাক্সিডেন্ট, অনেক কিছুই হতে পারে। এবার তুমি ভেবে দেখো, আজকে তুমি চলতে ফিরতে পারছো, কিন্তু একদিন এরকম যদি কোনো খারাপ অবস্থা হয়ে যায়, একদম হুইল চেয়ার অবধি পৌঁছে যাও, বা আরও খারাপও হতে পারে, কোমা অবধিও পৌঁছে গেলে, সেটা কি ভালো হবে তোমার জন্য বা তোমার পরিবারের জন্য? কারোর জন্যই ভালো হবে না, তাই না? জীবন প্রত্যেকেই একটা পায়, সেই জন্য সেইটাকে সাবধানে রাখতে হয়, সেইটাকে মানে যতটা সম্ভব সেটাকে আমরা সেফ সাইডে যাব, তাই না? শুধু শুধু এই জিনিসগুলো করে নিজেদের জীবনকে সংকটে ফেলো না। তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবে। বইতে যে ছোট ছোট গল্পগুলো দিয়েছে এই বিষয়ক, এগুলো নিয়ে কিন্তু ভালোভাবে বইয়ের গল্পগুলো পড়বে, লাইন বাই লাইন। তোমাদের মনে হতে পারে যে এখান থেকে তো পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কেন পড়বো? জীবনটা তো আর পরীক্ষা নয়, জীবনটা তো শুধু খাতায় বসে পরীক্ষা দিলেই হবে না, জীবনটা অনেক বড়, অনেক কিছু রিয়েলাইজেশন আছে। সেইগুলো যখন তোমরা এই ছোট ছোট যে বাস্তবের যে ঘটনা যেগুলো বইতে দেওয়া হয়েছে, এগুলো যখন পড়বে না, তোমরা কিন্তু জীবনটাকে বুঝতে পারবে। পরীক্ষা নাম্বার এ তো থাকবেই। তুমি যখন একটা জীবনে পৌঁছে যাবে, যেমন আমি এই জীবনে এসে আমার মনে পড়ে না যে আমি ক্লাস 8-এ বা 9-এ কী নম্বর পেয়েছি। ধরো একটা হার্ডলি ধরো যে মাধ্যমিক, সেটার কথা মনে পড়ে, উচ্চ মাধ্যমিক সেটার কথা মনে পড়ে, এছাড়া বাকি সময় কি পেয়েছে কারোরই মনে থাকবে না। এটা ভেবে দেখো, তোমরা নিজেরা এখন ক্লাস 8-এ আছো, তোমরা ক্লাস 1-এ বা 2-তে কোন কোন সাবজেক্টে কী মার্কস পেয়েছো সে কি মনে আছে? ফলে জীবনটা শুধু পরীক্ষার নম্বর নয়, তার বাইরেও অনেকটা আছে। সেই জন্য এই গল্পগুলো তোমরা একটু সময় করে পড়ো, গল্পর বই পড়ার মতো ভেবেই পড়ো, এবং এখান থেকে রিয়েলাইজ করো। অনেকেই এই কথাগুলো কিন্তু তোমাদের বাড়িতেও বলে থাকেন, কিন্তু তোমরা সেগুলোকে ইগনোর করে দাও, কারণ সবাই এই সময় বাড়ির লোকের কথা খুব একটা শুনতে চায় না। কিন্তু তারা যেটা বলেন অবশ্যই তোমাদের ভালোর জন্য, হয়তো এতটা ডিটেলসে বুঝিয়ে বলেন না বা এতটা ডিটেলস বলেন না, তাই তো? কিন্তু আসল কথাটা কি, তোমাদের জীবনটাই যাতে ভালো হয়, সেই জন্য তোমরা এই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করবে, শান্ত হয়ে বসবে। ধরো কেউ ছাদে গেলে বা ব্যালকনিতে গেলে গিয়ে ঠান্ডা মাথায় বসবে এবং এইগুলো নিয়ে ভাববে, তখনই দেখবে যে জীবনের রিয়েলাইজেশনগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপরের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো না বলা। এই সময় বহু ছেলেমেয়ের মধ্যেই না বলার মানে যে ক্ষমতা সেটা কিন্তু দেখা যায় না, বা সরাসরি না বলতে পারে না। ধরো এমন একটা কোনো প্রস্তাব যেটা কুপ্রস্তাব হতে পারে বা যেটা তোমার জন্য ভালো না হতে পারে, ঠিক আছে? সেই সমস্ত প্রস্তাবে যে না বলা, সেইটা কিন্তু বহু ছেলেমেয়েই পারে না। এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেটা মনে হচ্ছে যে তোমাদের ইমিডিয়েট তোমাদের জন্য ক্ষতিকর, সেটাতে তক্ষুনি না বলে দাও। ধরো তোমাদের কোনো বন্ধু তোমার সাথে ধরো এরকম মানে বলছে যে তোমাকে ধরো যে কোনো কিছু একটা যানবাহন নিয়ে রেস করতে হবে একটা ব্যস্ত রাস্তায়, তখনই তুমি বলে দাও যে না, এটা হবে না। তুমি যখন যে জিনিসটাতে রিস্ক আছে বা তোমার ক্ষতি হতে পারে, সেই জিনিসটা তখনই বলে দাও। আর এমন ধরো কোনো প্রস্তাব যেটাতে তখনই কোনো ক্ষতি আছে বলে মনে হচ্ছে না,
বা রিস্ক আছে বলে মনে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে, এই রকম যদি কোনো মাথার মধ্যে সংশয় আসে, তাহলে সেই মুহূর্তে তুমি যদি না বলতে না পারো, তাহলে একটু সময় নাও। সেই সময় নিয়ে নিজে থেকে ভাবো যে এই জিনিসটা আমাকে শর্ট টার্মে কী লাভ দিচ্ছে, এই জিনিসটা আমাকে লং টার্মে কী লাভ দিচ্ছে। যদি দেখো যে শর্ট টাইমেও কোনো লাভ নেই আর লং টার্মেও কোনো লাভ নেই, তখন সেক্ষেত্রে তুমি না বলে দাও। অনেক সময় ইমিডিয়েট না বললে কিন্তু কি হয় যে তখনই জিনিসটা চলে যায় এবং আমাদের মাথার মধ্যে কিন্তু কোনো কিছু যে একটা ধরো সংশয় সেটা থাকে না। কিন্তু যদি ধরো এমন কোনো ব্যাপার যেটাতে তখনই বুঝতে পারছো না যে এটা করবে কি করবে না, তখন সেইটার জন্য একটু সময় চেয়ে নাও এবং নিজে একটা শান্ত পরিবেশে বসে এটা ভাবো যে যে জিনিসটা আমি করতে চলেছি সেটা কি তোমার জন্য লাভদায়ক না নয়। যদি শর্ট টার্ম বা লং টার্ম কোনো ক্ষেত্রেই লাভদায়ক না হয়, তাহলে সেটাতে পরিষ্কার না বলো। স্পষ্ট করে না বলতে পারলে কিন্তু অনেক বিপদ আমরা এড়িয়ে চলতে পারি। কিন্তু তুমি ধরো এরকম বলছো যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার ভেতর থেকে কিন্তু জিনিসটায় কোনো রকম সাপোর্ট দিচ্ছে না, তাও তুমি বলছো, তোমার মন ধরো এটাতে তোমার সাপোর্ট দিচ্ছে না, কিন্তু তাও তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে যাব, তাহলে কিন্তু কি হবে বলো তো, যদি কোনো বিপদ হয় সেই বিপদে কিন্তু তুমি জড়িয়ে পড়বে। আমাদের মন বা সব সময় কিন্তু একটা নির্দিষ্ট কোনো কারণের ওপর ভিত্তি করেই কিন্তু সংশয় সৃষ্টি করে। সবসময় হয়তো আমরা সেই কারণটাকে বুঝতে পারি না, কিন্তু নির্দিষ্ট কিছু কারণের জন্যই কিন্তু সংশয় আসে। সেই জন্য যখনই তোমার মনের মধ্যে কোনো সংশয় আসছে, সেটাকে তখনই উড়িয়ে দিও না। যদি সেই মুহূর্তে তুমি চিন্তা ভাবনা না করতে পারো, একটু সময় নাও, শান্তভাবে শান্ত জায়গায় বসে ভাবো। তুমি যখনই একটু সময় দিয়ে ভাববে, দেখবে যে তোমরা উত্তর নিজেরাই পেয়ে গেছো। বইতে যেমন একটা গল্প দিয়েছে, সেই গল্পের ওপর ভিত্তি করে আমি বলছি, যে ক্ষেত্রে একটা মেয়ের যে বয়সে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সে সে যদি কোনো কাজ করতে চলে যায়, তাহলে কি হবে? শর্ট টার্মে মানে তাৎক্ষণিক সে তো টাকা পয়সা রোজগার করতেই পারবে, কিন্তু যদি আমি বহু দিনের ক্ষেত্রে লাভ দেখি, লং টার্মে লাভ দেখি, কি হবে যে ও কিন্তু একটা বয়সের পর গিয়ে আক্ষেপ করতে পারি যে না, আমি কেন সেই সময় পড়াশোনাটা ছেড়ে দিলাম। হতেও পারে তো আমি পড়াশোনা করে একটা তুমি একটা গ্র্যাজুয়েট হয়ে বা একটা কোনো ডিগ্রি নিয়ে তারপর তুমি চাকরি করতে গেলে, তাই না? সেই জন্য যখনই কোনো জিনিসে তোমার ডাউট হবে, তুমি কিন্তু সেই জিনিসটায় তাৎক্ষণিক না বলবে বা একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপর সেই উত্তরটা দেবে। কিন্তু না বলাটা অত্যন্ত প্রয়োজন। অনেকে কী করে, তার মনের দিক থেকে সংশয় আসছে কিন্তু সে না বলতে একেবারেই পারে না, সেই কারণে কিন্তু অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হয়। সেজন্য না বলাটা কিন্তু শিখতেই হবে যে কোনো ক্ষেত্রে। যখন তোমাকে তোমার কথা শোনা হচ্ছে না বা যে কোনো জায়গায় তোমার যে বক্তব্য সেটা কিন্তু প্রকাশ করতে হবে, এবং যেটা ভুল বলে তুমি মনে করছো সেইখানে কিন্তু না বলতে হবে। না বলাটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, কারণ অনেকেই না বলতে প্রচণ্ড ভয় পায় বা লোকের সামনে না বলবো এরকম একটা ভাবনা রাখে। কখনোই নয়, তোমার কাছে যেটা ভুল মনে হচ্ছে তুমি সেটা স্পষ্ট না বলতে শেখো। না বলতে শেখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বয়ঃসন্ধিতে মনের নানা রকম পরিবর্তন হয়, সেই মনের নানা রকম পরিবর্তনের জন্য কিন্তু এই বয়ঃসন্ধির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আবেগে প্রচণ্ড বেশি আবেগ দেখা যায়। এই আবেগ যখনই তুমি জিনিসটাকে কন্ট্রোল করতে যাবে, তার আগে তোমায় জানতে হবে যে এই আবেগটা কী। আবেগ আর হলো তোমার অনুভূতি, এগুলো একটার সাথে একটা যুক্ত। অনুভূতির জন্যই আবেগ সৃষ্টি হয়। অনুভূতি সর্বদা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটি ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করি, যে কোনোভাবে তুমি কিছু শুনলে, কিছু দেখলে, এইগুলোর মাধ্যমে তোমার মধ্যে যে অনুভূতি সেটা যায়। আর এই অনুভূতি গিয়েই আমাদের মনের মধ্যে যে হরমোনটা ক্ষরণ করে বা যে মনের যে অবস্থা হয়, সেইটাই হলো আবেগ। তাহলে এই ইমোশন আর ফিলিং কিন্তু একটার সাথে একটা জড়িত। এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে এই জিনিসটা, এই আবেগ ইমোশন, এগুলো প্রচণ্ড বেশি হয়। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা তো জেনে গেলাম সমস্যাটা কি, যে আবেগের এই সময় বেশি আবেগপ্রবণ হয়ে যায়, তাহলে এর সমাধান কি?
এর সমাধান হলো একটাই, সেটা হলো তোমাদের এই বয়সে তোমাদের এমন একটা মানে পার্সনকে তোমাদের দরকার, যে হতে পারে তোমার মা বা তোমার বাবা বা তোমার দিদি দাদা, যে কেউ হতে পারে, তোমার ইভেন যে টিচারের কাছে ফ্রি তার কাছেও হতে পারে, মানে যে ব্যক্তির কাছে গিয়ে তুমি খোলাখুলি সমস্ত তোমার মনের আবেগ প্রকাশ করতে পারবে, সেই রকম একজন ব্যক্তি প্রয়োজন। এবার সেই ব্যক্তির কাছে গিয়ে তোমার যখন এরকম আবেগের মানে একদম সে বন্যা আর কি হয়েছে, তখন কি হবে, তুমি তার কাছে গিয়ে যদি এই জিনিসগুলো তাকে বলো, এখান থেকে সে যেন কোনো কিছু জাজ না করে, শুধুমাত্র তোমার যে অনুভূতি সেগুলোকে বোঝবার চেষ্টা করে এবং তোমাকে মানে তোমার সাথে আছে এটা বোঝায়। এইটাই যখন তুমি পাবে, তখন কি হবে, তার কাছে কিন্তু তোমার যে আবেগ সেটা পুরোটা বার হয়ে যাবে। যদি তোমার কান্না পায় সেই সময় কিন্তু কেঁদে নেবে, বা ধরো তোমার রাগ হচ্ছে, তুমি তার কাছে সেটা প্রকাশ করলে, কিন্তু কিভাবে প্রকাশ করবে, অবশ্যই খুব প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে নয়। কারণ কি, তুমি যখন প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাও, শরীরের মধ্যে স্ট্রেস হরমোন ক্ষরণ হয়। বিভিন্ন হরমোন আছে, যেমন CRH হরমোন আছে, কর্টিজল আছে, তারপর থাইরক্সিন আছে, ক্যাটেকোলামাইন আছে। এই যে এদের মধ্যে কিন্তু কর্টিজলের মানে ক্ষরণটা সবার আগে হয়। একটু স্ট্রেস হয়ে গেলেই কিন্তু কর্টিজল সবার আগে ক্ষরণ হয়। এই কর্টিজল কিন্তু আমাদের শরীরে যে কাজ করতে থাকে সেটা আমাদের জন্য ভালো না। ফলে তুমি যখন জেনেই যাচ্ছ যে তুমি এমন একটা মানসিক মানে আবেগের মধ্যে যাচ্ছ যেখান থেকে তোমার ধরো এই স্ট্রেস হরমোন ক্ষরণ হবে এবং সেটা তোমার জন্য ভালো না, তুমি কি করবে? এই সময় একটাই করণীয়, সেটা হলো তুমি শান্তভাবে বসলে 5 সেকেন্ড ধরে তুমি প্রশ্বাস নিলে, সেই প্রশ্বাসটাকে তুমি ভিতরে প্রায় 5 থেকে 10 সেকেন্ড মতো হোল্ড করবে, তারপর সেটাকে আস্তে আস্তে ত্যাগ করবে। এইভাবে যদি তুমি 11 বার করতে পারো, দেখবে যে তোমার ভিতরে যে রাগ হয়েছিল সেই রাগটা কিন্তু অনেকটা কমে গেছে। কারণ আমরা যখন রেগে যাই, আমাদের যখন স্ট্রেস হরমোন ক্ষরণ হয়, তখন আমাদের শরীরের মধ্যে কিন্তু শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে চলে। এবার তুমি যখনই শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে, তোমার কিন্তু স্ট্রেস হরমোনগুলো অটোমেটিক ক্ষরণ কমে যাবে, তার ফলে কিন্তু তুমি শান্ত হয়ে যাবে। আর যখনই তোমার কান্না পাবে, ধরো তোমার যে আবেগ সেটার প্রকাশ হচ্ছে কান্না, তাহলে সেই সময় তুমি কেঁদে নাও, কোনো অসুবিধা নেই। যখন তোমার এরকম ইমোশনাল মানে প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে যাবে এবং কান্না রূপে সেটা বেরিয়ে আসবে, তখন কিন্তু সেইটাকে আটকানো উচিত নয়, কারণ সেই জায়গায় যদি তুমি আটকাও, সেটা কিন্তু তোমার শরীরের জন্য ভালো না। তাহলে এই জাতীয় মানে সমস্যার ক্ষেত্রে কিন্তু যখন তোমার কান্না আসছে, তুমি কেঁদে নাও। তারপর তুমি ধরো 3 মিনিট কাঁদলে, 5 মিনিট কাঁদলে, তুমি ভেবে দেখো যে তুমি কোনোদিন কি 1 ঘন্টা টানা কেঁদেছো? 1 ঘন্টা টানা কান্না সম্ভবই নয় আমাদের পক্ষে, তাই তো? ফলে এইরকম যখন সিচুয়েশান আসছে, তুমি কেঁদে নাও, পর ব্যাপারটাকে ভুলে যাও, সেইটাকে নিয়ে আর মাথার মধ্যে ঘুরিও না। তুমি জিনিসটা হয়েছে, তোমার মনের মধ্যে আবেগ হয়েছে, তুমি কেঁদে নিয়েছো, জিনিসটা শেষ হয়ে গেছে। এরপর কিন্তু সেই জিনিসটার কথা আর ভাববে না, নিয়ে জীবনে এগিয়ে চলো। এরমভাবে যদি তুমি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমার জীবনে কিন্তু তোমার মনের ওপর তোমার কন্ট্রোল থাকবে। তুমি যতদিন মনকে কন্ট্রোল করতে পারছো, তুমি কিন্তু এক্ষেত্রে বস। যখনই মন তোমায় কন্ট্রোল করতে থাকবে, এতে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। সেই জন্য সর্বদাই চেষ্টা করবে যে তুমি যাতে তোমার মনের ওপর কন্ট্রোল করতে পারো। এরপর হলো আত্ম উপলব্ধি। নামটা থেকেই বুঝতে পারছো যে আত্ম মানে নিজকে উপলব্ধি করা, নিজের মধ্যে কি কি গুণ আছে, কি কি দোষ আছে, আমি আর কীভাবে নিজেকে আরও ভালো করতে পারি, আমি আমার নিজের গুণ বাড়িয়ে নিতে পারি, এইগুলো সম্পর্কে যে উপলব্ধি, সেটাই হলো আত্ম উপলব্ধি। এই যে আত্ম উপলব্ধির কতগুলো স্টেজ আছে। প্রথম স্টেজই হলো আত্মসচেতনতা। প্রথমেই তোমাকে নিজের সম্পর্কে সচেতন হতে হবে। আমি কে, আমি এই পৃথিবীতে এসে কি করতে চাই, এইগুলো হলো নিজের সম্পর্কে সচেতনতা, ঠিক আছে? আর আমি কি কি করতে পারি, আমার কি কি ভালো দিক আছে, আমার কি কি খারাপ দিক আছে, এইগুলো সম্পর্কে সচেতন হওয়া। তারপর হলো নিজেকে খোঁজা। একটা যখন ওপর লেভেলে যখন আমি নিজেকে জেনে যাব, তারপর আমি মনের গভীরে গিয়ে দেখব যে আমার মধ্যে মানসিক দিক থেকে কোনগুলো মনের দিক থেকে যেগুলো আমি ভাবি সেগুলো ঠিক নয়, সেইগুলো খুঁজে বার করা।
তারপর হলো নিজের মধ্যে সুপ্ত গুণ ও আবিষ্কার। আমার মধ্যে কি কি গুণ আছে সেগুলোকে জানা, কারণ তোমার মধ্যে যে গুণ আছে সেটা যদি তুমি জানতেই না পারো, তুমি তো সেই জিনিসটাকে বাড়াতেই পারবে না। তোমার কাছে ধরো একটা কোনো গাছের বীজ আছে, কিন্তু তুমি জানোই না তোমার কাছে সেই গাছের বীজ আছে, তাহলে কি তুমি যদি না জানো সেই বীজটাকে কি মাটিতে পুঁতবে বা জল দেবে বা বড় করার চেষ্টা করবে? সেটা তো করবে না। সেই জন্য নিজের কাছে যে সুপ্ত গুণ আছে সেটা জানা খুব প্রয়োজন। এইটার জন্য কি করণীয়? নিজের সাথে প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট 15 মিনিট বসা, আমি কে, আমি কেন এসেছি, আমার জীবনের লক্ষ্য কি, আমি কি হতে চাই, এইগুলো জিনিস সম্পর্কে ভাবনা। আর আমি ধরো আজ সারাদিনে কি কি করেছি, এর মধ্যে কি কি ভালো কাজ করেছি আর কি কি খারাপ কাজ করেছি। এবার পরের দিনের যে আমার এজেন্ডা হবে সেইখানে আমি যোগ করে দেবো যে আমি পরের দিন এই কাজগুলো করব না। সেইটা শুতে যাওয়ার আগের মুহূর্তে তুমি লিখে নেবে, যে ডায়েরি মেনটেন করছো না সেই ডায়েরিতে লিখবে যে আজকে আমি এই ভুল করেছি, কালকে এই ভুলগুলো করব না। আর আগে যে জিনিসটা তুমি লিখবে না সেইটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়, তার ফলে তুমি কিন্তু জিনিসটা তোমার মাথার মধ্যে থাকবে। ফলে পরের দিন হয়তো তুমি ওই কাজটা তোমাকে ভেবে করতে হবে না, হয়তো নিজের থেকেই ওই জিনিসটা সম্পর্কে ওই জিনিসটা অ্যাভয়েড করতে শুরু করবে, যেটা তোমার ধরো কোনো ভুল হয়েছে সেই জিনিসটা। কিন্তু প্রথমবারেই আশা করো না যে জিনিসটা হবে, এইটা কিন্তু একটা রেগুলার প্রসেস, রোজ করতে হবে। রোজ শোয়ার আগে তোমায় ডায়েরি লিখতে হবে যে আজকে কি ভালো কাজ করেছি। ভালো কাজের জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আর যেটা খারাপ হয়েছে বা যেটা ভুল করেছি সেটার জন্য কিন্তু নিজেকে দোষ দিলে চলবে না। কারণ তুমি যখনই নিজেকে দোষ দিয়ে দেবে তখন কি হবে, তোমার কিন্তু এগোবার ইচ্ছাটা তখন আর হবে না। ভুল হতেই পারে, পরের বার থেকে আমি না করার চেষ্টা করব, এরমভাবে ভেবে তুমি যখনই পরের দিনের এজেন্ডার মধ্যে লিখবে যে এই ভুলগুলো আজকে আমি করব না, এরমভাবে যদি রোজ প্রচেষ্টা চালাও অবশ্যই কিন্তু তোমার উন্নতি হতে বাধ্য মানসিকভাবে। তারপর হলো নিজেকে ভালোবাসা। এই নিজেকে ভালোবাসা মানে কি, যেটাকে সবাই বলে সেলফ লাভ, নিজেকেই নিজে ভালোবাসছি। এটা অনেকে বোঝে যে আমি যা ইচ্ছা তাই করবো, আমার মন যা চাইছে তাই করব। আজকে যদি আমার মন চায় ধূমপান করতে আমি সেটাই করব, আর যদি আমার মন আরও কোনো বাজে কাজের জন্য চায় সেটাই করব। কিন্তু নিজেকে ভালোবাসা মানে হলো নিজের জীবনকে একটা রুটিনে ফেলা এবং কিছু নিয়ম নিজেই তৈরি করা এবং সেই নিয়মগুলোকে নিজেই মেনে চলা। অন্য কেউ তোমায় নিয়ম করে দিল সেইটা মানা, সেটা কিন্তু নয়। এক্ষেত্রে এই যে নিজেকে ভালোবাসা বা সেলফ লাভের মধ্যে হলো আমি নিজের জন্য কিছু নিয়ম তৈরি করেছি, সেই নিয়মগুলোকে আমি পালন করছি। ধরো আমি নিজের জন্য নিয়ম তৈরি করেছি যে রোজ আমি 10 মিনিট এক্সারসাইজ করব। আমি জানি যে আমার করতে এটা ভালো লাগে না, তাও নিয়ম করেছি। এবার এই জিনিসটা যখনই আমি নিজে করতে থাকবো, এইটাই হলো সেলফ লাভ। তোমাকে আপাত দৃষ্টিতে তো তোমার মনে হবে যে এটা করতে তোমার ভাল লাগছে না, কিন্তু যদি আমি লং টার্মে দেখি এটা কিন্তু তোমার জন্য উপকারী। যে জিনিসটা তোমার জন্য উপকারী সেইটাই হলো সেলফ লাভ। তারপর হলো নিজের খারাপ দিক পরিবর্তন করা, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। আর লাস্ট হলো নিজের ওপর কর্তৃত্ব। তুমি যেটা চাইছো তুমি সেইটাই করছো, তোমার মনকে তুমি বশে রেখেছো, সেইটাই হলো তোমার আত্ম উপলব্ধির একদম সর্বোচ্চ স্তর। তুমি যেটা চাইছো, ধরো তোমার মন আজকে ফাস্ট ফুড খেতে চাইছে, কিন্তু তুমি নিজে বলছো যে এটা শরীরের জন্য ভালো না, আলটিমেটলি তুমি খেলে না। এইটা কি তুমি তোমার মনের ওপর কর্তৃত্ব করছো। এইটাই আত্ম উপলব্ধির সর্বোচ্চ স্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, অনেক শর্টে বোঝাবার চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। এরপর আসি জীবন কুশলতা শিক্ষা। আমি জানি এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও আজকে এই টপিকটা আমি কমপ্লিট করব এখানে, সেই জন্য তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, এটা কিন্তু তোমাদেরই কাজে লাগবে। এই বয়ঃসন্ধিতে যেহেতু নানা রকম পরিবর্তন একত্রে শরীরের মধ্যে এবং মনের মধ্যে ঘটে, এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু খুব সহজে দিশাহারা হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্যই হলো জীবন কুশলতা শিক্ষা। এইটা হলো এমন এক ধরনের আচরণ যেটা
তুমি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এবং নিজের মনের যে পরিবর্তন সেগুলোকে মানে নিয়ন্ত্রণ করার জন্য এই জীবন কুশলতা শিক্ষা খুবই কাজে দেয়। এইটা হলো এমন এক ধরনের আচরণ যেটা তোমার পরিবেশে যে তোমার চ্যালেঞ্জ রয়েছে, যে সমস্ত যে তোমার বাধা বিপত্তির মুখোমুখি হতে হবে বা নিজের ভিতরে যে মনের পরিবর্তন সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে এই যে শিক্ষা এটা কাজে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে তারা মানে এইটাকে কতগুলো মানে কি বলবো দিকে ভাগ করে দিয়েছেন। এই যে জীবন কুশলতা শিক্ষা এটা কিন্তু দৈনিক যে চর্চার মাধ্যমে কিন্তু এগুলো জীবনে আসে। তুমি কিছু মানে পড়ে নিলে বা সেখান থেকে আসবে না, এগুলোকে রোজই প্র্যাকটিস করতে হবে, তবে তোমার জীবনে কিন্তু আসবে। কি কি স্টেপ, যে 10টা যে ধাপের কথা বলা হলো সেই ধাপগুলো কি কি? প্রথম হলো আত্মসচেতনতা, যেটা আমি আগেই বললাম যে নিজেকে জানতে হবে, নিজের কি পজিটিভ দিক, কি নেগেটিভ দিক, আমি কি পারি আমি কি পারি না এগুলো জানতে হবে। আমি যেগুলো পারি সেই দিকে আমি এগিয়ে যাব, আমি যেটা পারি না সেইগুলোকে পারার চেষ্টা করব, কিন্তু কখনোই জোর করে সেই জায়গায় বড় কোনো স্টেপ নেব না। নেক্সট হলো বিশ্লেষণধর্মী চিন্তা, যেটা আমি ওই আগে নিয়ে আলোচনা করলাম যে নিজেকে বিশ্লেষণ করতে হবে। যখনই তুমি নিজেকে বিশ্লেষণ করে ফেলবে, নিজের সম্পর্কে তুমি জানবে, যখনই তুমি একটা ডায়েরিতে নিজের সম্পর্কে লিখতে থাকবে না, দেখবে এই বিশ্লেষণটা কিন্তু ক্রমশ বাড়ছে। বিশ্লেষণধর্মী চিন্তা যখনই তুমি করবে না, যে কোনো ক্ষেত্রে, তুমি পড়া বোঝার ক্ষেত্রে ভালো বা যে কোনো রকম ক্ষেত্রেই কিন্তু তোমার সেটা কাজে আসবে। তারপর হলো সিদ্ধান্ত নেওয়া। এই বয়সের তো এটা একটা অন্যতম সমস্যা যে ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে আমি দেখেছি যে মাধ্যমিক হয়ে যাওয়ার পর কী নিয়ে পড়বো, উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়বো, এরকম বড় বড় যে ডিসিশনগুলো সেগুলো কিন্তু তারা কিছুই তাই নিতে পারে না। কারণ কি বলতো, তারা জীবনে ছোট ছোট ডিসিশনগুলোই নিতে শেখেনি। তুমি যখন ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারবে না, তখন বড় যে সিদ্ধান্ত সেটা কিভাবে নেবে? সেই জন্য এই বয়স সন্ধিতে প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত ছোট ছোট যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো আমাদের নিজেদের নেওয়া, নিজেদের ভালো দিক এবং মন্দ দিক বিচার করে। তারপরের পয়েন্ট হলো সমস্যা দূরীকরণ। নিজের সমস্যা নিজেকেই জানতে হবে এবং সেটা দূর করার চেষ্টা করতে হবে। এইটা নিয়ে ডিটেলস কিন্তু একটু আগেই আমি আলোচনা করেছি, তাই এখন আর রিপিট করছি না। তারপর হলো সৃজনশীল চিন্তা। এইটা খুব বড় একটা বিষয়, কারণ এই সময় তো মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা আসে। সেই চিন্তা ভাবনাগুলোকে তুমি একটা যদি সৃজনশীল দিকে ঘুরিয়ে দাও না, তখন কিন্তু অনেক ভালো কিছু মানে সৃজনাত্মক কাজে তুমি যুক্ত হতে পারো। সেই জন্য এই সময় যার যা তোমার হবি, সেই হবিটাকে নিয়ে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় দাও। তাতে কি হবে, এইটা কিন্তু মোটেই পড়াশোনার সময় নষ্ট নয়। অনেক গার্জেন বা অনেক স্টুডেন্টরাও মনে করে যে মানে হবি যদি রোজ আমি ফলো করি 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টার জন্য, তাতে নাকি পড়াশোনার ক্ষতি হয়। কিন্তু তাদের এটা তারা বুঝতে পারেন না যে তুমি যখন নিজেকে সৃজনশীল কাজে যুক্ত করবে, তখন কিন্তু সেই সময় মনের মধ্যে যে স্ট্রেস সেটা কিন্তু বেরিয়ে যায়। তার ফলে তারপর যখন তুমি পড়তে বসবে বা যে কোনো রকম পড়াশোনা সংক্রান্ত কাজ করবে, সেটা কিন্তু তোমার আরও বেশি ভালো হবে। তারপরের পয়েন্ট হলো পারস্পরিক সংযোগ স্থাপন। এইটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার বন্ধু বলো বা বাবা মার হলো, যে কোনো জায়গায় পরিবারের যে কেউ বা বন্ধু বান্ধব বা শিক্ষক শিক্ষিকা যে কেউ হতে পারেন, তাদের সাথে পারস্পরিক সংযোগ স্থাপন করো। তারা কি বলছেন সেটা তোমরা শোনো, তোমার বন্ধুরাও কি বলছে সেটা ভালোভাবে শোনো। এই বয়সে যে সমস্যা দেখা যায় যে শোনার লোক নেই, সবাই বলছে, তুমিও বলছো, তোমার বন্ধুও বলছে, কেউ কিন্তু কারোরটা শুনছে না। এইটা কিন্তু এই বয়স থেকেই রেকটিফাই করতে হবে। তুমি যখন বলবে ঠিক সেই সময় তুমি বলবে, আবার যখন তুমি ধরো কারোর কোনো কথা শুনছো, সেটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবে। এইরকমভাবেই কিন্তু মানসিক যে সংযোগ স্থাপন সেটা হয়। তারপর হলো সুসম্পর্ক তৈরি করলে পরিবারের লোকজনের সাথে, তারপর তুমি যেখানে যেখানে যাও সেই জায়গায় সুসম্পর্ক তৈরি করবে। নেক্সট হলো সমানুভূতি। যদি কারোর কোনো সমস্যার কথা জানো, সেই জায়গায় নিজেকে বসিয়ে ভাববে, তুমি হলে সেই জায়গায় তোমার কিরম অনুভব হতো সেইটা ভাববে। তখনই কিন্তু তোমার সমানুভূতি তার প্রতি আসবে। 9 নম্বর হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ। আগেই আমি বলেছি মানসিক চাপ তোমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারো। আর তার সাথে
যখনই তোমরা ধরো হাসছো, সৃজনশীল কাজ করছো, তখন কিন্তু আমাদের শরীরে হ্যাপি হরমোন ক্ষরণ হয়। হ্যাপি হরমোনের মধ্যে আছে অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন, এগুলো। এই সমস্ত হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে যখন ক্ষরণ হয়, এই সমস্ত হরমোন ও নিউরো ট্রান্সমিটার যখন আমাদের শরীরে ক্ষরণ হয়, তখন কিন্তু আমাদের মধ্যে মানে খুশি এটা অনুভব হয়। যেমন আমরা কোনো ভালো খাবার খেলে সেটা একটা আনন্দ দেয়, তখন কিন্তু আমাদের শরীরে ডোপামিন ক্ষরণ হয়। যে কোনো মিষ্টি খাবার খেলে হয়। এইরকমভাবে প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু মানে এরকম খুশির কোনো কাজ করলে কিন্তু এই হ্যাপি হরমোন ক্ষরণ হয়, সেটা কিন্তু তোমার যে স্ট্রেস সেটাকে কমিয়ে দেয়। তারপর হলো আবেগ নিয়ন্ত্রণ। একটু আগে এটা নিয়েও আলোচনা করেছি যে কীভাবে তুমি আবেগকে নিয়ন্ত্রণ করবে, এবং সেইটাকে কিন্তু তোমাকে মানে নিজেকে অনুভব করতে হবে, এবং তার ফলেই কিন্তু তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে। আশা করি তোমাদের এই আজকের আলোচনা ভালো লেগেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ এই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। যেহেতু বয়ঃসন্ধি সম্পর্কিত, আমি চাই যে তোমরা এটা তোমাদের বয়সী যারাই বয়ঃসন্ধিতে আছে তাদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে এই ভিডিওটা দেখে তাদেরও উপকার হয়। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।